বাজেটের পরের দিনের মার্কেট দেখে যেন মনে হচ্ছে ইন্ডেক্স ম্যানেজ করার একটা ব্যবস্থা চলছে। আমি কিছুদিন আগের একটা ভিডিওতেও আপনাদের বলেছিলাম যে ইন্ডেক্স কিন্তু ঠিক ম্যানেজ হয়ে যাচ্ছে, নিফটিকে উপরে রাখার ব্যবস্থা করা হচ্ছে। এবং কখনো কখনো এরকমও হচ্ছে, যদি আজকে দেখেন এইখানে এইখানে দিনের লোয়েস্ট পয়েন্ট থেকে লাস্ট 1-1.5 ঘন্টায় যেন একবারে 120 পয়েন্টের মতো র্যালি করে লাস্টে মাত্র 65 পয়েন্ট মাইনাসে বন্ধ করা হলো 25,000-এর ইন্ডেক্স। মানে উপর থেকে দেখে মনে হবে যেমন কিছুই হয়নি, কিন্তু ভেতরে ভেতরে অনেক স্মল ক্যাপ মিড ক্যাপ স্টকে কিন্তু আজকে মাইনাস ছিল। কিছু স্টকে পজিটিভও হয়েছে মিড ক্যাপ, কিছু স্টকে কিন্তু মাইনাস ছিল। এইবার ব্যাপারটা হচ্ছে যে মানে তাহলে কি নিফটি দেখে আমাদের কি মনে হচ্ছে, বা বাজারে এই বাজেটের পরবর্তীকালে আমাদের কি করণীয়, সেটা নিয়ে আজকে একটু ভিডিওতে কথা বলবো। প্রথম কথা সেক্টর নিয়ে বলি, দুটো সেক্টর যার উপর মোটামুটি এই সময়ে যদি ইনভেস্ট করতেই হয় তাহলে ওই দুটো সেক্টরে থাকাটা ভালো। ইনভেস্ট বলুন বা সুইং ট্রেডিং বলুন, যদিও সুইং ট্রেডিংয়ে এখন 20% শর্ট টার্ম ক্যাপিটাল গেন হয়ে গেছে। আশা করি আপনারা আমার গতকালের ট্যাক্স নিয়ে যে ভিডিওটা বাজেটের পরে সেটা নিশ্চয়ই দেখেছেন, এবং আপনাদের বহু লোকের কমেন্ট পেয়েছি। কয়েকজনের কমেন্ট, তার মধ্যে একটা দুটো কমেন্ট আমার খুব মন ছুঁয়ে গেছে, যে অনেকেই বলছেন যে বেশিরভাগ লোকই বলছেন যে আমরা নতুন মার্কেটে এসেছিলাম, একটু ইনভেস্টমেন্ট করছিলাম, তাতে ভালো প্রফিট করছিলাম। কেউ বলছেন সুইং ট্রেড করছিলাম, তাতে মোটামুটি ভালো প্রফিট হচ্ছিল। এখন এর উপরে আরো বেশি ট্যাক্স হতে দেখা দিয়ে মানে একটু হতাশ হলাম, এরকম শেয়ার মার্কেট থেকে মনটা উঠে যাচ্ছে। সত্যি এই জিনিসটা, কারণ এই প্রথম কিন্তু বুল মার্কেটে রিটেল ইনভেস্টররা সত্যিকারের মানি তৈরি করতে পেরেছিল বলে আমার মনে হয়। সেখান থেকে যদি ট্যাক্সটা বাড়িয়ে দেওয়া হয় তাহলে তো একটু হতাশা ব্যঞ্জক হয়ই। সেটাই সেটাই হয়েছে অনেকের মন্তব্য থেকে মনে করছি, এবং খুব খারাপ লাগছে। যাই হোক, কি আর করা যাবে, যেটা হয়ে গেছে সেটা নিয়ে তো আর নয়। ওই আমাদের এটাই করতে হবে যে প্রফিটের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, মানে একটু আরো ভালো টেকনিক্যাল অ্যানালিসিস করে আরো ভালো ডিসিপ্লিন মেনে যাতে রেট অফ উইনিংটা আমাদের একটু বেশি হয়, বা উইনিং প্রবাবিলিটিটা যাতে একটু বেশি হয়, রিস্ক টু রিওয়ার্ড রেশিও বেশি যেগুলো, সেই ধরনের ট্রেড যাতে আমরা নিতে পারি তার উপর একটু ফোকাস করতে হবে। মানে এফিসিয়েন্সি নিজের আর একটু বাড়াতে হবে, যেহেতু একটু হাইয়ার ট্যাক্স স্ল্যাবটা হয়ে গেল। যাই হোক, তো এবার যে দুটো সেক্টরের উপর নজর থাকবে তার মধ্যে একটা সেক্টর নিয়ে আমি গত কয়েকদিন আগেই ভিডিও করেছিলাম, এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপর, যার মধ্যে আইটি সেক্টরের স্টকের সাথে নিয়ে কথা বলেছিলাম। সুতরাং আইটি সেক্টর এবং এফএমসিজি সেক্টর, এই দুটো সেক্টরের উপর কিন্তু নজর রাখা যেতে পারে। এই যে বাজেট হলো, এরপর মার্কেটে হয়তো কিছুদিন একটু কারেকশন থাকতে পারে বলে মনে হচ্ছে। মানে ওভারঅল মার্কেটের বলছি, মার্কেট মানে কিন্তু শুধু নিফটি দেখে বা সেন্সেক্স দেখে মনে করবে না। যেমন নিফটি আজকে ঠিকই রাখা হয়েছে, মানে কোট আনকোট ম্যানেজ হয়ে গেছে, কিন্তু আজকে যদি ব্যাংক নিফটি দেখেন, ব্যাংক নিফটি কিন্তু অনেকটা মাইনাস হয়েছে। এক সময় 600 পয়েন্টের মতো মাইনাস ছিল ব্যাংক নিফটি, তো অনেকটা মাইনাস হয়েছে। তো সেক্ষেত্রে এরকমই চলবে, মানে কোনোদিন দেখবেন মিড ক্যাপ স্মল ক্যাপে একটু কারেকশন হচ্ছে, নিফটি দাঁড়িয়ে আছে, কোনোদিন দেখবেন নিফটি একটু দাঁড় করিয়ে রেখে মিড ক্যাপ স্মল ক্যাপে কারেকশন চলছে, এরকম। কিন্তু এই আইটি আর এফএমসিজি এই দুটো সেক্টরে মনে হয় এখন আমাদের দেখার সময় এসেছে। তার মধ্যে যদি এই এফএমসিজির সাথে সাথে আরেকটা সেক্টরও আমি বলে দিই, সেটা হচ্ছে একটু ওই কেমিক্যাল সেক্টরটা, সেই দিকেও একটু নজর রাখার সময় এসেছে। একটু ডিফেন্সিভ এই যে জাতীয় সেক্টরগুলো, কিন্তু আমার মনে হয় তাতে একটু থাকার সময় এসেছে। মানে একটু যদি আমি একটু চার্টের নিয়ে কথা বলি, যদি দেখেন আমি একটা দুটো চার্ট বলি, যেমন ধরুন দীপক নাইট্রাইট, ঠিক আছে। দীপক নাইট্রাইট আপনাদের বহু পরিচিত একটা স্টক, যেটা অনেক ফ্লেভারে ছিল। দীপক ফার্টিলাইজার না, দীপক নাইট্রাইট, একবার অ্যাড করে নি, কারণ সুন্দর জায়গায় কিন্তু সেটা আছে, মানে স্টকগুলো আছে। দীপক নাইট্রাইটের চার্ট আমি সব কেমিক্যাল সেক্টরের বা স্টকের চার্ট ওপেন করলাম না, এটাই যদি করি এবং আমি যদি উইকলি চার্টে দেখি, একটু লং টার্মের ব্যাপারটা যদি দেখি, তাহলে আপনারা দেখবেন, এই দেখুন
বহু দিন ধরে কনসলিডেট করেছে। এইখানে প্রথমে প্রচুর বেড়েছিল এই ফেজটা ছিল ওই পোস্ট কোভিড ছিল। তারপর 2021-এর মাঝখান থেকে এখন 2024, প্রায় 2.5-3 বছর কিন্তু ঘুমিয়েছিল বলা যায়, লিটারালি কনসলিডেট করেছে, টাইম কারেকশন হয়েছে, তারপর কিন্তু হাইয়ার লো তৈরি করেছে এবং হাইয়ার হাই তৈরি করেছে, তারপর এখন এই যে ওর লাইফ হাইয়ের সামনে আছে, ব্রেকআউটের সামনে, এখান থেকে হয়তো একটু রিট্রেস করবে, একটু দাঁড়াবে, তারপর হয়তো লাইফ হাইকে ব্রেকআউট দেবে। সুতরাং এই জোনে কিন্তু একটু দেখা যেতে পারে, যারা একটু মিডিয়াম টার্মের কথা ভাবছেন, আমি একদম শর্ট টার্মের কথা এখানে বলছি না, এখানে একটা সেক্টরাল ভিউ নেওয়া হচ্ছে, কেমিক্যাল সেক্টর, সেম আমি এফএমসিজি স্টক নিয়েও একটা আপনাদের দেখিয়ে দেব। সুতরাং এই স্টকের দিকে নজর রাখবেন, মাল্টি ইয়ার ব্রেকআউটের কিন্তু সামনে দীপক নাইট্রাইট এবং প্রচুর কেমিক্যাল স্টকগুলো, সুতরাং তার দিকে কিন্তু একটু নজর রাখবেন। এফএমসিজি সেক্টরের মধ্যে আমাদের প্রত্যেকের বাড়িতে যেটা ইউজ হয়, হিন্দুস্তান ইউনিলিভার, সেটাকে যদি আমরা দেখি তাহলে সেখানেও অনেকটা দীপক নাইট্রাইটের মতোই ছোঁয়া কিন্তু আমরা দেখতে পারবো। দেখছেন এখান থেকেও লিটারালি স্টকটা 2021 থেকে যদি দেখেন, 2021 থেকে 2024 কিচ্ছু করেনি, একটা মানে খুব সুন্দর স্টক, যেটার কনজাম্পশনের স্টোরিটা খুব সুন্দর। আমার বাড়িতে প্রত্যেকের HUL এর প্রোডাক্ট আমরা ইউজ করি, কিন্তু 3 বছর স্টকটা একই জায়গায় দাঁড়িয়েছিল, আবার কিন্তু উপরকে এই যে লাইফ হাইকেও চ্যালেঞ্জ করেছে, সেখান থেকে একটু রিট্রেস করেছে। সুতরাং এইসব দিকে নজর রাখতে হবে। মানে আমি কোনো ফিনান্সিয়াল অ্যাডভাইস দিচ্ছি না বা দিতেও পারি না। যদি মনে হয় এফএমসিজি সেক্টরটা ভালো লাগছে, সেক্ষেত্রে এই স্টক, আইটিসি, এই সবগুলো কিন্তু দেখা যেতে পারে, জানেন আপনারা। কিংবা না হলে যদি মনে হয় যে কোন স্টকটা কিনবো, এফএমসিজির নেসলে আছে, ব্রিটানিয়া আছে, আইটিসি আছে, HUL আছে, সব তো কেনা যায় না, আর এগুলোর টিকিট সাইজও অনেক বড়, নেসলে থেকে শুরু করে হিন্দুস্তান ইউনিলিভার স্টকের এক একটা দাম অনেকটা বেশি, যেটা দেখে রিটেল ট্রেডার বা ইনভেস্টররা একটু পিছিয়ে যান। তাহলে এফএমসিজি ETF আছে, এফএমসিজি মিউচুয়াল ফান্ড আছে, অনেকভাবে সেগুলোকে নেওয়া যায়। এফএমসিজি যে ইন্ডেক্স আছে তাকেই কপি করে এফএমসিজি ETF আছে, সেইগুলোকে একটু দেখতে পারেন। ICICI এর এফএমসিজি ETF আছে, তারপর আপনার এফএমসিজির মিউচুয়াল ফান্ড আছে, সেই জিনিসগুলোকে একটু দেখা যেতে পারে, যার মধ্যে প্রত্যেকটা এফএমসিজি কোম্পানি কিন্তু চলে আসে। কিন্তু এগুলোকে একটু দেখার সময় হয়েছে, কারণ মার্কেটের কিছু কিছু অংশ একটু ওভার ভ্যালুড কিন্তু হয়ে আছে। এবার ওভার ভ্যালুড হয়ে আছে মানে যে চলবে না সেটা বলছি না। একটা ছোট্ট উদাহরণ দিই, সরকারি কোম্পানিগুলো, কয়েকটা সরকারি কোম্পানির আর্নিং যদি দেখেন, একদমই আহামরি কিছু নয়, একদমই নয়। ইভেন রেলওয়ে কোম্পানিগুলোরও দেখবেন কয়েকটা কোম্পানির আর্নিং একদম কিছুই নয়। ইভেন আপনি যদি কোচিন শিপইয়ার্ডেরও দেখেন, মানে প্রাইস টু আর্নিং প্রায় 90-এর কাছাকাছি, ঠিক আছে। প্লাস অনেক কোম্পানি দেখবেন, যেমন ITI বলে সরকারির একটা কোম্পানি আছে, যাদের সেলস গ্রোথ বলুন বা রেভিনিউ গ্রোথ বলুন, একদমই নয়, কিছু নয়, প্রফিট গ্রোথও কিছু নয়, অনেকের নেগেটিভে গ্রোথ চলছে, মানে ডি গ্রোথ চলছে, তা সত্ত্বেও শেয়ার প্রাইস দেখবেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যেগুলো ওভার ভ্যালুড। এবার আপনারা অনেকে বলবেন, না এগুলো তো ফিউচার গ্রোথ স্টোরি, ঠিক আছে, ফিউচার গ্রোথ স্টোরি যদি একসময়, দাম তো অলরেডি 3-4 গুণ হয়ে গেছে, যদি আর্নিংটা ক্যাচ আপ না করতে পারে, তাহলে কিন্তু এই যে 3 বছর এরা যেমন দাঁড়িয়ে আছে, যেমন 3 বছর উইপ্রো দাঁড়িয়ে আছে, তেমনি এরাও কিন্তু তারপর কনসলিডেশন ফেজে ঢুকে যাবে। আজকেই যে হবে বা কাল থেকেই কনসলিডেশন ফেজে যাবে তা নয়, হয়তো 6 মাস বাদে হবে, কিন্তু একটা সময় হবে। কারণ আলটিমেটলি শেয়ার মার্কেটে দামটা নির্ধারণ করে ফান্ডামেন্টাল যদি ঠিক না থাকে, আর্নিং যদি ক্যাচ আপ না করে, তাহলে কিন্তু স্টকের দামও দাঁড়িয়ে যায়। এটা কিন্তু মাথায় রাখতে হবে। কখন দাঁড়াবে সেটা কেউ বলতে পারে না, কিন্তু একটা সময় হতে পারে। তাই জন্য এখন আমি আমার স্টুডেন্টদেরও বলেছি, আপনাদেরও বলছি, এমন স্টকে থাকুন, স্পেশালি ট্রেডিং এর জন্য যেগুলো করছেন, মিডিয়াম টার্ম ট্রেডিং বা শর্ট টার্ম ট্রেডিং এর জন্য যেগুলো নিচ্ছেন, এমন স্টকে বা এমন সেক্টরে থাকেন যেগুলো ওভার ভ্যালুড নয়, যেগুলোর মধ্যে মোটামুটি দাম যেমন বাড়ছে, ঠিক আছে, কিন্তু তার সাথে সাথে ফান্ডামেন্টালটাও ঠিক আছে, মোটামুটি একটু ঠিক আছে, একদম নয় যে উঁচা কোম্পানি কিন্তু ওই ইউফোরিয়ায় দাম চলছে, আপনিও গা ভাসালেন,
তা কিন্তু নয়, একটু সাবধান হওয়ার সময় যেন এসেছে বলে আমার মনে হয়। তাই জন্যই এফএমসিজি আইটি তো থাকবে, তার সাথে সাথে এই যে যদি আমি সরকারি কোম্পানি যেগুলো বুল রানে আছে বা যেগুলো মোমেন্টাম স্টকে আছি সেইগুলোতে থাকা যায় না যে তা নয়, কিন্তু তার মধ্যে থেকেও এখন আমাদের সিলেক্টিভ হতে হবে। সিলেক্টিভ মানে আমরা এখন ওরকম হাই ভ্যালুয়েশন বাজে বিজনেস ওরকম ধরনের স্টকে যাব না, সেগুলোর থেকে হাই পিই রেশিও তাদের মধ্যে থাকবো না, একটু লো পিই ইন্ডাস্ট্রির অ্যাভারেজ পিইর থেকে যেগুলো কম মোটামুটি ঠিক আছে, আর্নিংসও ঠিক আছে, এবং চার্টেও ভালো হাইয়ার হাই লো মানে হাইয়ার লো তৈরি করছে, সেরকম স্টকে আমরা থাকবো, সেগুলোকেও সাপোর্টে নেব, তাছাড়া নয়। এরকম মাইন্ডসেট থেকেই কিন্তু এখন একটু ট্রেড করাটা ভালো বলে আমার মনে হয়। যার পর নাই রিস্ক নিয়ে ট্রেড করে নিলাম, না বুঝে না শুনে কোম্পানির ফান্ডামেন্টালটাও একদমই ইগনোর করে গেলাম, আমার মনে হয় সেটা একটু হঠকারী ডিসিশন হয়ে যাবে, সেরকম কিন্তু করা উচিত নয়। তো এই হলো মোটামুটি দুটো সেক্টরের নাম বললাম, দুটো স্টকেরও নাম বললাম, এফএমসিজির একটা দুটো স্টক নিয়ে আলোচনা করলাম, একটু মাথায় রাখবেন। ভিডিওকে ভালো লাগলে একটু লাইক শেয়ার অবশ্যই করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে প্রেস করতে ভুলবেন না। আর হ্যাঁ, যারা আমার এসটি ট্রেডিং চ্যাম্প ব্যাচে জয়েন করতে চান, যেখানে আমি লাইভ মার্কেটেও আপনাদের সাথে ক্লাস করাই, সেটা জয়েন করতে হলে আমার চ্যানেল ভিজিট করে জয়েন বাটন পেয়ে যাবেন, সেটা ক্লিক করে কিন্তু জয়েন করে নেবেন। ভালো থাকবেন সবাই, নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।